শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় পৌঁছেছেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। এর নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দলটির অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া কিছু পরামর্শ ও সুপারিশ জানানো হতে পারে, এমনটি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। এর আগে গত শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সনদে স্বাক্ষরের পর এটি হতে পারে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির দলীয় সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা এবং বিএনপির এই সাক্ষাতের বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী লামিয়া তিথি। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তিথি, বিএনপির নেতারা যমুনায় পৌঁছেছেন যেমনটি মাত্রই দর্শকদের জানাচ্ছিলাম, কারা কারা প্রবেশ করেছেন একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, যদি বলি যে প্রধান উপদেষ্টারা সাথে বৈঠক করতে কিন্তু যমুনা যে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে সেখানে কিন্তু বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত হয়েছেন বলতে গেলে 5:45 দিকে। যদি একটু বলি যে এদিকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন এই বৈঠকের, এবং একই সাথে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। তো কিছুক্ষণ আগে আমরা একটু জিজ্ঞেস করেছিলাম এখানকার যে বিএনপি এর প্রতিনিধির পক্ষ থেকে ছিল, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম। তো তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আজকে কি বিষয় বৈঠকের জন্য তারা এসেছেন প্রধান উপদেষ্টার সাথে। তো তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এবং আসন্ন নির্বাচন ঘিরে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়গুলোও কিন্তু তারা তুলে ধরবেন। এছাড়াও জুলাই জাতীয় সনদ যেই রয়েছে, জুলাই জাতীয় সনদের যেই বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা তুলে ধরবেন, এবং যে জুলাই জাতীয় সনদে যে 9টি ডিসেন্ডেন্ট রয়েছে বিএনপির, সেগুলোর কথাও কিন্তু তারা তুলে ধরবেন যে এই জুলাই সনদে এগুলো বাস্তবায়ন হবে কিনা। কেননা এনসিপি এখন পর্যন্ত কিন্তু তারা যেই জুলাই সনদ স্বাক্ষর, তারা কিন্তু এখনো স্বাক্ষর করেনি এবং 31 অক্টোবরের মধ্যেই কিন্তু স্বাক্ষর করার কথা রয়েছে। তো এই বৈঠক শেষ হলে কিন্তু আসলে জানা যাবে যে বিএনপি আসন্ন নির্বাচন ঘিরে, এই নির্বাচন সহ নানান বিষয়ে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি সকল বিষয়ে কথা বলবেন, এবং এরপরেই কিন্তু বৈঠক শেষে আমাদেরকে ব্রিফ করে জানাবেন যে তারা কি কি বিষয় উঠে এসেছে এই বৈঠকে। নভেম্বরে গণভোটের দাবি অযৌক্তিক বলে মনে করে বিএনপি। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে হলে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তবে এক্ষেত্রে আইনি, নিয়োগ ও কাঠামো সংক্রান্ত কিছু বিষয়ে জোর দিতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির নেতারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক শীর্ষক সেমিনারের আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। মনিটারি পলিসি ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ক্যাপিটাল মোবিলিটি, যেখানে অর্থনীতিবিদ, গবেষক আর ব্যবসায়ী প্রতিনিধিরা কেন্দ্রীয় ব্যাংকের উপর অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের সমালোচনা করেন। রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই কেন্দ্রীয় ব্যাংকটাকে ব্যবহার করা হয়েছে, ইররেশনালি যেটা করা হয়েছে, সুদের হারটাকে ক্যাপ করে দেওয়া, এটা ডিরেক্ট একটা ইন্টারভেনশন। ভেরি মাচ ফোর্সেবল, কিন্তু আমরা চোখ বন্ধ করেছিলাম। উই ওয়্যার বিজি লুটিং মানি। আর রেগুলেটরি যারা ছিল, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সই তো সব ব্যাংক অপারেট করে। Private sector is very affected by central bank is the foreign exchange rate. We must put various actors. There is a bureaucratic capture of the Bangladesh Bank that now must be overthrown. আমরা রিফর্মের কথা বলছি, this is the time. Please free Bangladesh Bank from the clutches of the bureaucrats. সেমিনারের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার পাশাপাশি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর তাগিদ দেন। আমরা কিন্তু কোনো সময় বাংলাদেশ ব্যাংকে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করিনি। এখন বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স যদি আমাদেরকে চিন্তা করতে হয়, এটা
একটা লিগ্যাল ইস্যু আছে, এখানে স্ট্রাকচারাল ইস্যু আছে, অ্যাপয়েন্টমেন্টের সাথে আপনার এদের পে প্যাকেজের ইস্যু আছে। এদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। যে কোনো উস্কানিতে উত্তেজিত না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। উস্কানির মুখে শান্ত থাকতে বলেছি, তারা কোনো ধরনের ইতে যাবেন না, এবং অন্য যে রাজনৈতিক দল তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। তারা যদি মনে করেন যে আমরা সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব, তো এই জিনিসটি করলে তাদের শুধু ভুলই হবে না, এটা আত্মঘাতী হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 90-এর ছাত্র ঐক্যের অন্যতম রূপকার ও ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় যোগ দেন নেতারা। এর আগে সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান ও সালাউদ্দিন আহমদ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যেসব প্রশ্নে সব দলের ঐকমত্য আছে, কেবল সেসব বিষয়ে গণভোট করার প্রস্তাব দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, নোট অফ ডিসেন্ট থাকা সুপারিশ গণভোটে দেওয়ার কোনো সুযোগ নেই। সকালে সেগুনবাগিচায় দলের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা না নিলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঝুঁকিতে পড়বে। সরকার এখনও নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করতে পারেনি। বিচার ও সংস্কার দৃশ্যমান করে সরকারকে দ্রুত নির্বাচনের দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন গণতন্ত্র মঞ্চের এই নেতা। গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের দাবিতে 24 অক্টোবর শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। যে সমস্ত ব্যাপারের দলগুলোর সবার ঐক্যমত রয়েছে, এই সনদটা বাস্তবায়নের ঐক্যমতের প্রশ্নগুলো, ইস্যুগুলো বাস্তবায়নের ব্যাপারে আপনারা একমত আছেন কিনা, আপনাদের মতামত আছে কিনা, হ্যাঁ বা না বলুন। এই প্রশ্নে এইভাবে জিনিসটা উত্থাপন করা যেতে পারে। আর আমি মনে করি যেসব প্রশ্নে ভিন্নমত আছে সেগুলো গণভোটে দেবার কোনো সুযোগ কার্যত নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমনই মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ইটিআইতে আয়োজিত এআই নিয়ে কর্মশালায় কথা বলেছেন তিনি। সিসি বলেন, নির্বাচনে এআই এর অপব্যবহার, অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা, এটা রোধে সেল গঠন করা হবে বলেও জানান সিএসি। নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে কারা করবে তা নির্ধারণ করা জরুরি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। কর্মশালায় বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। You will all put your brains together to come up with concrete suggestions. I don't want just policy guidelines. You have to set up a misinformation, disinformation cell, and it should be round the clock. Not that. How many people we have to engage? What kind of people we have to engage? And how to contact with the misinformation that is coming out from the far-flung areas. আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, আর এর ফলে বিগত 10 বছর ধরে আর কোনো বৈধ নির্বাচনই হয়নি। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানির প্রথম দিনে আপিল বিভাগে কথা বলেছেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানিতে আইনজীবী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার। 14 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়। এক্ষেত্রে সেই রায়কে আইনগত ও কাঠামোগতভাবে ভুল, দুর্বল বলেই উল্লেখ করেন শরীফ ভূঁইয়া। এর আগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন 2011 সালে। 5 আগস্টের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সুজন সম্পাদক সহ 5 বিশিষ্ট ব্যক্তি, বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল রায় বাতিল করতে রিভিউ আবেদন করেন। পরে শুনানি শেষে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। বাতিল করার ফলাফল কি দাঁড়াবে, কোনো কিছুই ওনারা বিবেচনা না করে ওনারা শুধুমাত্র ওনাদের একটা খুবই বায়বীয় একটা
সাংবিধানিক ধারণা ভিত্তিতে ওনারা এটাকে বাতিল করে দিয়েছেন এবং এটা বাতিল করার জন্য ওনারা অনেক বিস্তর বিভিন্ন বই টই থেকে অনেক উদ্ধৃতি দিয়েছেন, যেগুলো সরাসরিভাবে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু দেয় না। অন্তর্বর্তী সরকার ভারতের সাথে মাত্র একটা চুক্তি বাতিল করেছে, আর কয়েকটি নিয়ে পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, চুক্তি বাতিলের যে ভাইরাল হয়েছে তা সঠিক নয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, এমনকি সেখানকার অনেকগুলো প্রকল্প এখনো চূড়ান্তই হয়নি, আর তাই দায়িত্বশীলদের এই তালিকা শেয়ার করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা নিয়ে ঢাকার চিঠির উত্তর দিল্লি দেয়নি বলেও গণমাধ্যমকে জানান তৌহিদ হোসেন। হিউম্যান রাইটস ওয়াচ সহ 6 আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নির্বিচারে গ্রেফতার বন্ধ ও আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যে অনুরোধ জানিয়েছেন, সে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তাদের সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়। একজন উপদেষ্টা রিটুইট করেছেন তার একটা কমেন্ট সহ, কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয়, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেনিজের শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নয়, বর্ষা মাহিরের ত্রিভুজ প্রেমের বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। মঙ্গলবার এমনটাই জানান টিএমপির অতিরিক্ত কমিশনার MN নজরুল ইসলাম। ব্রিফিংয়ে জানিয়েছেন, জুবায়েদের ছাত্রী বর্ষা এবং তার আরেক গৃহ শিক্ষক মাহিরের মধ্যকার প্রেমে সে বড় বাধা ছিল, এ কারণেই হত্যা করা হয় জুবায়েদকে। এরই মধ্যে বর্ষা, মাহির ও তার বন্ধু ফরদিনকে আটক করা হয়েছে। গেল রোববার রাজধানীর আরমানিটোলায় টিউশনি করাতে গেলে হত্যাকাণ্ডের শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়ের হোসেন। এ ঘটনায় জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন নিয়ে ব্রিফিং করে ডিএমপির অতিরিক্ত কমিশনার MN নজরুল ইসলাম। বলেন, বর্ষা ও তার প্রেমিক মাহিরের পরিকল্পনায় হত্যা করা হয় জুবায়েরকে। মূলত প্রেমের পথে বাধা দূর করতেই তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় বর্ষার প্রেমিক মাহির ও তার বন্ধু ফারদিন আইলান। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের। তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। পুলিশ জানায়, টিউশনি করাতে গেলে বাসার সিঁড়িতেই জুবায়েদের পথ রোধ করে মাহির। এ সময় তাকে বর্ষার জীবন থেকে সরে যাওয়ার হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জুবায়েদের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়িতেই মৃত্যু হয় জুবায়েদের। ছিল যে আইলান মাহিরের যে বন্ধু, সে পিছন থেকে পোস্ট মারবে, কিন্তু সে পোস্ট মারে নাই। ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে না ডান সাইডে এই জায়গাটায় পোস্ট মারছে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হলে সাথে সাথেই তদন্ত করে বর্ষা, মাহির সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও জানায় পুলিশ। কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী, এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এই মামলায় 3 আসামি আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিএমএম আদালত প্রাঙ্গণে বিষয়ে খোঁজ খবর রেখেছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। শান্ত, 164 ধারার জবানবন্দির পর আসামিদের কোথায় রাখা হয়েছে একটু জানাবেন আমাদের। বৃষ্টি, তাদের জবানবন্দির রেকর্ড কিন্তু এখনও চলছে। আমি এই মুহূর্তে 7 নং আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতের সামনে আমি অপেক্ষমান রয়েছে এবং এখানে আদালতের ভেতরে তার যে আইনজীবী জুবায়েদ হোসেনের আইনজীবী এবং তার
চাচাতো ভাই উপস্থিত রয়েছেন, তাদের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যে তথ্য জানিয়েছেন যে এই জবানবন্দির আবেদন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং স্বাভাবিক যে নিয়মে আমরা দেখি যে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের দাবি করা হয়, সেই রিমান্ড কিন্তু চাওয়া হয়নি। চাওয়া হয়েছে জবানবন্দির রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে, এবং সেই রেকর্ড কিন্তু এখনও চলছে। এবং দীর্ঘ সময় এখানে 3 জন আসামি রয়েছেন। সেই 3 জনের জবানবন্দি শেষে বিজ্ঞ আদালত তাদেরকে কোথায় পাঠায়, জেল হাজতে পাঠায় নাকি কি ধরনের সিদ্ধান্ত জানা যায়, সেটা আমরা হয়তো বা আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা জানতে পারবো। এর আগে যে তথ্য দিতে চাই যে এখানে কিন্তু ছাত্র দল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে আদালত প্রাঙ্গণে তারা বিক্ষোভ করে, এবং একই সাথে এই সর্বোচ্চ বিচারের সাজা যেটি মৃত্যুদণ্ড তারা কিন্তু দাবি করেছেন হত্যাকারীদের। এবং একই সাথে পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে এই মামলা যাতে দীর্ঘসূত্রিতার কবলে না পড়ে, যাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার সম্পন্ন করা হয়, সেই দাবি কিন্তু পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। আরেকটি তথ্য দিতে চাই, এখানে শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতির কারণে তাদেরকে কিন্তু স্বাভাবিক পথে যেভাবে হাঁটিয়ে আনা হয় সেটা না করে একটা অন্য পথ দিয়ে লিফটে কিন্তু সেই আদালতে নিয়ে আসা হয়েছে। এখনো সেই জবানবন্দি কিন্তু নেওয়া হচ্ছে। অর্থাৎ জবানবন্দি শেষ হলে পর নিশ্চয়ই পরবর্তী আপডেট আপনার মাধ্যমে জানা যাবে। ধন্যবাদ শান্ত। আন্দোলনের মুখে অবশেষে ভাড়া মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেয়া হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। তবে এই অর্থ তারা 2 ধাপে পাবেন। এতে সন্তুষ্টি জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক কর্মচারী নেতারা। বুধবার থেকে ক্লাসে ফিরছেন তারা। শিক্ষা উপদেষ্টা বলেছেন, সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। বাড়ি ভাড়া, উৎসব ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে 10 দিন ধরে আন্দোলন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এর মাঝে শিকার হয়েছেন পুলিশি হামলার। তবুও দাবি আদায়ে আন্দোলন থেকে পিছপা হননি তারা। মূল বেতনের 5 ভাগ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তেও মাঠ ছাড়েননি শিক্ষক কর্মচারীরা। অবস্থান নেন শহীদ মিনারে। তাদের আন্দোলনের সাথে সংহতি জানায় বিএনপি, জামায়াত, এনসিপি, সিপিবি সহ সব রাজনৈতিক দল। এটা অত্যন্ত মৌলিক একটা দাবি। এই অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনরত শিক্ষক ও কর্মচারী নেতাদের বৈঠক হয়। সেখানে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে মূল বেতনের 15 ভাগ বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। হস্তান্তর করা হয় অর্থ মন্ত্রণালয়ের বাড়ি ভাড়া বাড়ানোর আদেশের কপি। 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাদি সেটা যথেষ্ট রকমভাবে কম। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। শিক্ষক নেতারা বাড়ি ভাড়া বাড়ানোয় সন্তুষ্টি প্রকাশ করেন। আন্দোলন প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা দেন। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। যে এমপিভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শহীদ মিনারে যান শিক্ষক কর্মচারী নেতারা। এ সময় সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মেনে নেন তারা। আহ্বান জানান চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির। চিকিৎসা ভাতা চাইছি আমরা 1500 টাকা, এটাও দিতে হবে, এবং যে আমাদের কর্মচারীরা আছে 75% উৎসব ভাতা যে রয়েছে এটাও দিতে হবে। যদিও আমরা এই 15%-এ আমরা রাজি নই, তারপরও মনের হয়তো কষ্ট নিয়েও এটাকে সম্মতি জানাতে হবে। আন্দোলনের কারণে 8 দিনে শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে দিতে বাড়তি ক্লাস নেবেন তারা। জোর দিবেন মানসম্পন্ন শিক্ষার উপর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। একটা বিরতিতে যাচ্ছি, সব খবর নিয়ে একটু পরেই ফিরছি। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। যে কয়েকটি ঘটনা ঘটেছে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরাই দায়ী বলে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করলেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। লেথাল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার সংক্রান্ত কল রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও
তিনি প্রশ্ন তোলেন। বলেন, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল জানমালের নিরাপত্তা রক্ষায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রসিকিউশন 54 জন সাক্ষী নৃশংসতার অসংখ্য ভিডিও ও রেকর্ডিং উপস্থাপন করেছে। প্রসিকিউশনের দাবি, আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন আসামিপক্ষের ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। তার দাবি, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশই দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত অডিও রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লেথালুইপন ব্যবহার করতে বলছে, কিন্তু লেথালুইপন দিয়া বলে না যে ছাত্রদের উপর গুলি করিয়া তুমি মানুষ মেরে ফেলো। যে অডিও রেকর্ডটা এক্সামাইন হইল, ফরেনসিক একটা রিপোর্টও দিল, সেই রিপোর্টটা মাননীয় আদালত কিভাবে একটির উপরে রিপোর্টের উপরে ভিত্তি করে এটাকে অ্যাকসেপ্ট করবেন? বলেন, আন্দোলন চলাকালে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয় রাষ্ট্রের সম্পদ এবং জনগণের জানমাল রক্ষায়। পাশাপাশি সারা দেশে 3,05,000 রাউন্ড গুলি ছোড়ার তথ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। যে লোকেট করে দেখছে কোন জায়গায় বেশি জনতা, বেশি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে, জানমালের ক্ষতি করতে পারে, সেই জায়গাটাকে লোকেট করে জায়গাটাকে যাতে জনসাধারণকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়, যাতে ওইরকম কোনো অপরাধ বা ওইরকম কোনো জানমালের ক্ষতি না হয়। এদিকে গুমের মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে বুধবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা রয়েছে। প্রসিকিউশন বলছে, আসামিদের হাজির করা বা গ্রেপ্তার দেখানো না হলে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী চলবে বিচার কাজ। যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে। পত্রিকার বিজ্ঞপ্তির দিনেও যদি ওনারা হাজির না হয়, তাহলে এই ওনাদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল এনগেজ করা হবে। একই দিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলা ও জুলাইয়ে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সের আগুনে ওষুধের কাঁচামাল পুড়ে গেছে। এতে 4,000 কোটির ওষুধ উৎপাদন ব্যাহত হবে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। পুড়ে যাওয়া কাঁচামালের মধ্যে আছে ডায়াবেটিস, হরমোন, ক্যান্সার সহ নানা জরুরি ওষুধের উপকরণ। এগুলো আবার আমদানি করার সময় সাপেক্ষ, এতে করে উৎপাদন ব্যাহত হওয়ারও শঙ্কা আছে, আর তাতে ওষুধের বাজারে প্রভাব পড়বে। পুড়ে যাওয়া পণ্যের পরিশোধ করা শুল্ক, ডিউটি ট্যাক্স এবং ভ্যাট ফেরত চায় ওষুধ শিল্প সমিতি। এছাড়া এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ ও সুদ মওকুফ সহ নানা দাবি করেছে ওষুধ শিল্প সমিতি। গত 18 অক্টোবর কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর আমরা সমিতির সদস্যদের কাছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছিলাম। অনেকেই আমাদেরকে জানিয়েছেন, এখনও জানাচ্ছেন, আজকে সকালেও আপডেট দিয়েছেন। 45টি কোম্পানির আমরা পূর্ণাঙ্গ আপডেট আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত পেয়েছি, যেখানে শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি, ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বিমানের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না, তবে বিমানবন্দরে নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বেবি চক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। কার্গো কমপ্লেক্সে আগুন লাগার পর অগ্নি নির্বাপন সক্ষমতা বাড়াতে ভুল ব্যাখ্যা থেকে বেবিচককে 19টি চিঠি পাঠিয়েছে স্টোর ইউনিট, জানান বেবিচক চেয়ারম্যান। কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানিয়েছেন। এছাড়া 21 তারিখ রাত 12টা পর্যন্ত 3 দিনে অতিরিক্ত ফ্লাইটগুলোতে ট্যাক্স মওকুফ করা হয়েছে। নতুন কার্গো টার্মিনাল নিয়েও কথা বলেন বেবিচক চেয়ারম্যান, জানিয়েছেন 1000 কোটি টাকার ব্যবধান রয়েছে। সক্ষমতা বাড়াতে হবে ডেফিনেটলি, বাট সক্ষমতা ছিল না সেটা বলবো না। অনেকগুলো তদন্ত কমিটি গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের এবং আমাদের ইন্টারনালও। ইনশাল্লাহ সেই তদন্ত কমিটির মাধ্যমে যত দ্রুত সম্ভব এই সমস্ত ঘটনাটা কেন ঘটলো এবং পরবর্তী করণীয় কি এবং সমস্ত ব্যাপারগুলো জানতে পারবো।
সরকারের পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ 5টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বিকেলে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, বিদ্যুতের জন্য বিদেশ থেকে গ্যাস আমদানি করলে দাম অনেক বেড়ে যায়। এ থেকে মুক্তির জন্য নবায়নযোগ্য জ্বালানি সোলার কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কামনা করেন উপদেষ্টা। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মহিলা ও পরিবার কল্যাণ বিভাগ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এই প্রকল্প চালু হলে প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুতের খরচ উল্লেখযোগ্য হারে কমবে। মনিটরিং সেল যদি আপনারা করেন যে এটার অগ্রগতিটা কি, কারণ এটা একই জিনিস। দেখবেন যে হাসপাতালে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, স্কুলে বিদ্যুৎ দেওয়া যাবে না, কিন্তু এটা করলে আপনার তো তখন নিজেরই ওই সৌর বিদ্যুৎ যেটা সুবিধা, সেটা হচ্ছে এটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম। বিপুল টাকা অর্থনীতির মূল ধারায় না এসে অনলাইন জুয়ার মাধ্যমে পাচার হচ্ছে, চরম নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। অনলাইন জুয়া বন্ধের জন্য MFS, মোবাইল অপারেটর ও ব্যাংকগুলোর প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধির পরামর্শও দেন তিনি। সভায় অনলাইন প্রতারণা বন্ধের জন্য দ্রুত NEIR চালুর তাগিদ দেন প্রযুক্তিবিদরা। যে MFS অ্যাকাউন্টগুলো থেকে বিভিন্ন পোর্টাল ও ওয়েব লিঙ্কের পাশাপাশি ভুয়া অ্যাপস তৈরি করেও পরিচালিত হচ্ছে অনলাইন জুয়ার লেনদেন। এ ধরনের লেনদেনে জড়িত থাকায় 4820টি MFS অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। এমন তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, বিপুল পরিমাণ টাকা অর্থনীতিতে না এসে অনলাইন জুয়ার মাধ্যমে পাচার হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র পরিবার। আমাদের যেই ইনভেস্টমেন্টটা উদ্যোক্তার মাধ্যমে, SMEর মাধ্যমে মাইক্রো ইকোনমিতে আসার কথা ছিল, ব্যষ্টিক অর্থনীতিতে আসার কথা ছিল, সেই পটেনশিয়াল ইনভেস্টমেন্টটা জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ক্ষুদ্র ঋণ কেন্দ্রিক কিংবা SMEর মাধ্যমে আমাদের অর্থনীতির বিকাশ ঘটিয়েছে, সেই অর্থনীতিটা এখন এই জুয়ার মাধ্যমে ডিরেল হচ্ছে। নির্দেশ দেওয়া সত্ত্বেও বিভিন্ন অনলাইন পোর্টাল জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে বলে জানান বিশেষ সহকারী। অনলাইন জুয়া বন্ধে মোবাইল অপারেটর, MFS এবং ব্যাংকগুলোর প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি এটা শুধু বিকাশের সমস্যা, সবার সমস্যা। নগদ, রকেট, নেক্সাস সব ব্যবহার হয়, ঠিক আছে। কারো এখানে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। ব্যাংকিং অ্যাকাউন্টগুলো ব্যবহার হয়, ঠিক আছে। সো প্রত্যেকেরই আপনাদের অ্যাক্টিভ ট্রলার লাগবে। সরকারের বিভিন্ন সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বলেন, ভুয়া NID কার্ডের মাধ্যমে একাধিক সিম ক্রয় করে অনলাইন জুয়ার লেনদেন চলছে। এক NIDর বিপরীতে সিম সংখ্যা 5-এ নামিয়ে আনারও পরামর্শ উঠে আসে। তবে সিম সংখ্যা এখনই 10-এর নিচে নামিয়ে আনা যৌক্তিক হবে না বলে অভিমত ব্যক্ত করেন BTRCর চেয়ারম্যান। এরকম স্ট্রং ল্যাঙ্গুয়েজে যখন কথা বলি যে 5টার বেশি অযৌক্তিক, প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হচ্ছে ইউ আর শেডিং অফ ইউর রেসপন্সিবিলিটি কোত্থেকে। কারণ হচ্ছে আমরা চিন্তা করছি না যদি 2টা সিমও আমরা অ্যালাউ করি, নামায় নিয়ে আসি যদি 2টা সিমেও, তাও এখন যে ফ্রডগুলি হচ্ছে এই ফ্রডুলেন্ট উইল প্রিভেইল। থিঙ্ক অফ ইট, দ্য নাম্বার অফ ক্রিমিনালস আর ভেরি ভেরি লিটল। হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল ফোন অপরাধমূলক তৎপরতায় ব্যবহার হচ্ছে বলে জানান প্রযুক্তিবিদরা। তাই দ্রুত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা NEIR কার্যক্রম চালুর পরামর্শ দেন তারা। আপনার কাছে কিন্তু মিনিস্ট্রি অফ ইনফরমেশন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আমরা আবারও যাচ্ছি বিরতিতে, সব খবর নিয়ে একটু পরেই ফিরছি। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে উপজেলার স্টেশন রোড এলাকায় ধরা পড়া ওই যুবককে হাত পা বেঁধে পিটুনি দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে ওই যুবক প্রাণ হারায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দুই যুবক বাসযাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এ সময় একজন পালিয়ে গেলেও হাতে নাতে ধরা পড়ে আরেকজন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। শেরপুরের ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন,
5 জন আহত হয়েছেন। সকালে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানায় একই এলাকার কালামের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে তাদের। এছাড়া নগদ টাকাও পাওনা আছে। আর এ নিয়ে সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান মরিচ ফুল নামের এক নারী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। চুয়াডাঙ্গা সদরে বিষাক্ত স্পিরিট পানে মারা যাওয়া 4 ব্যক্তির মরদেহ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল থেকে শঙ্করচন্দ্র এলাকায় মরদেহ উত্তোলন কাজ শুরু হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, প্রতিবেদন পাওয়ার পর আদালতে দাখিল করা হবে। গত 11 ও 12 অক্টোবর শঙ্করপাশা গ্রামে বিষাক্ত স্পিরিট পানে 6 জনের মৃত্যু হয়। 2 জনের মরদেহ থেকে অ্যালকোহলিক পয়জনের প্রমাণ মেলে। আর বাকি 4 জনকে ময়নাতদন্তের আগেই দাফন করে পরিবার। অধিকতর তদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করে পুলিশ। আর আদালত শুনানি শেষে 4 জনের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে 6 জনকে উদ্ধার করেছে বিজিবি। গত মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত গহীন পাহাড়ে 6 ঘন্টা অভিযান চালানো হয়। উদ্ধারকৃত 4 জন বাংলাদেশি, 2 জন রোহিঙ্গা। এই অভিযানে একজনকে আটক করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদে একটি মানব পাচারকারী চক্র কয়েকজনকে জিম্মি করে রেখেছে বলে জানা যায়। পরে রাজারছড়া করাচিপাড়া এলাকার দুস্তর গিরিপথে চিরুনি অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় তল্লাশি চালিয়ে 3টি ওয়ান-শটার গান, একটি 1 নলা বন্দুক, 6 রাউন্ড তাজা গুলি, দেশীয় অস্ত্র জব্দ করে বিজিবি। প্রগতি সরণির মূল রাস্তায় আবর্জনার ডাস্টবিন অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাটারা থানা এলাকায় কোকাকোলার মোড়ে মূল সড়কের উপরে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আবর্জনার ডাস্টবিন। এলাকাবাসীর অভিযোগ, ভাগাড়ের কারণে রাস্তায় চলাচল করা মানুষকে প্রতিনিয়তই পড়তে হচ্ছে অস্বস্তিতে। এর পাশাপাশি রোগ সংক্রমণ, অস্বাস্থ্যকর পরিবেশে ঝুঁকিতে পড়ছে শিশুদের স্বাস্থ্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে এ বিষয়ে একাধিকবার চিঠি পাঠিয়েও সমস্যা সমাধানের কোনো সুরাহা পায়নি বলে জানায় এলাকাবাসী। আমাদের স্কুলে পাশে একটি ময়লার ডাস্টবিন বানানো হয়েছে, তাই আমরা চাই ডাস্টবিন সরানো উচিত। আমরা চাই এখান থেকে যাতে এই ময়লার বর্জ্য সরানো হোক। গির্জার ঠিক উল্টা পাশে যদি ডাস্টবিন করা হয় তাহলে বিষয়টা কেমন হয়? প্রতিদিন আমাদের আমরা সৃষ্টিকর্তাকে ডাকবো, একটা সুন্দর পরিবেশ থাকবে সেখানে। কর্তৃপক্ষ এখনো আমাদের অনুরোধে এখনো সাড়া দেননি, বরং আরো কাজ চালিয়ে যাচ্ছেন। তাহলে আমরা বিনীত অনুরোধ করব যেন আমাদের এই আবেদন গ্রহণ করেন। আন্তর্জাতিক শেফ দিবস উপলক্ষে হয়ে গেল কুলিনারি কম্পিটিশন 2025। চট্টগ্রামের একটি হোটেলে এই আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল রেডিসন ব্লু, চট্টগ্রাম বেভিউ, ডিপ্লোমা ও শেফস চয়েস। গত শনিবার থেকে শুরু হয়ে 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলে। আজ পুরস্কার দেওয়া হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে 72 জন প্রতিযোগী শেফ অংশগ্রহণ করেন 3টি বিভাগে। প্রতিটি সেশনে 6 জন করে অংশগ্রহণকারী তাদের সৃজনশীলতা, দক্ষতা উপস্থাপন করেন। আর জনপ্রিয় ব্র্যান্ড দৌড় প্রাণবন্ত সঙ্গীত পরিবেশনা করে জনপ্রিয় ব্যান্ড। আর অতিথি ও প্রতিযোগীরা এই অনুষ্ঠানটি উপভোগ করেন। আয়োজকরা জানান, এর মাধ্যমে বাংলাদেশের উদীয়মান প্রতিভাবানরা অনুপ্রাণিত হবেন। ভবিষ্যতে এমন ধারা অব্যাহত থাকবে বলে জানায় তারা। মেয়ের বিয়ের পোশাক নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইরানের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি। সম্প্রতি তার মেয়ের বিয়ের বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়। সেখানে তার মেয়ে ও তার স্ত্রীকে পশ্চিমা গাউনে দেখা যায়। অন্যতম শীর্ষ নেতা হিসেবে ইরানের নারীদের উপরে কঠোর ইসলামী বিধিনিষেধ বাস্তবায়ন করে এসেছেন তিনি। বিক্ষোভকারীদেরও দমন করে এসেছেন সহিংস উপায়ে। তবে নিজের মেয়ে ও স্ত্রীর এমন খোলামেলা পশ্চিমা পোশাক স্বভাবতই তুমুল সমালোচনা সৃষ্টি করেছে। এটিকে রক্ষণশীল ইসলামী মূল্যবোধের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন অনেকেই। অভিযোগ উঠেছে, প্রকাশ্যে নিজেকে ধর্মপরায়ণ হিসেবে প্রচার করলেও পরিবার সহ ব্যক্তি জীবনে সম্পূর্ণ ভিন্ন এক জীবনধারায় অভ্যস্ত তিনি। এছাড়া আজকে সব খবরের সব আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।